সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সানোয়ার হোসেন, বিভাগীয় প্রধান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি তোমরা যে যেখানে আসো ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এখন আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এর আগে আমাদের সেমিস্টার পরীক্ষা হয়েছে, তোমরা সেমিস্টার পরীক্ষা দিয়েছ। ওখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা একটা অঙ্ক দিয়েছিলাম। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু খেয়াল করে থাকো যে এর আগে আমি আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে থেকে একটা অঙ্ক তোমাদের করেছিলাম এবং কিছু নিয়মকানুন আলোচনা করেছিলাম। আমরা আজকে আর্থিক অবস্থার বিবরণী থেকে আরও একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যদি একটু বোর্ডে লক্ষ্য করো তাহলে দেখবে আমরা আজকে একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। তা হচ্ছে, গত ক্লাসে আমরা সেবামূলক প্রতিষ্ঠানের একটা অঙ্ক দেখিয়েছিলাম, আর আজকে আমরা একটি মার্চেন্ডাইজিং কোম্পানি বা পণ্য ক্রয় বিক্রয়কারী কোম্পানির একটি আর্থিক বিবরণী বা আর্থিক বিবরণী তোমাদেরকে দেখাবো। তোমরা যদি একটু বোর্ডে লক্ষ্য করো তাহলে আমরা একটু অঙ্কটা দেখি। এখানে যদি আমরা অঙ্কটা দেখি, দেখো তোমরা সবাই, তা হচ্ছে তিতাস কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 40,000 শেয়ারে বিভক্ত 4 লাখ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। 31 ডিসেম্বর 2020 তারিখে কোম্পানির রেওয়া মিল নিম্নে দেওয়া হলো। তাহলে রেওয়া মিলটা হচ্ছে এটা। রেওয়া মিলটা কীরকম? এখানে প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে ডেবিট পাশে 40,000 টাকা, যন্ত্রপাতি দেয়া আছে ডেবিট পাশে 2 লাখ টাকা, বিনিয়োগ দেয়া আছে 2 লাখ টাকা, সুনাম 1 লাখ টাকা, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেয়া আছে এখানে 15,000 টাকা, প্রাপ্য হিসাব দেয়া আছে 1,20,000 টাকা, ক্রয় দেয়া আছে ব্যাট সহ 2,30,000 টাকা, আর ব্যাট চলতি হিসাব দেয়া আছে 30,000 টাকা। এটা হচ্ছে ডেবিট পাশ। আর আমাদের ক্রেডিট পাশে দেয়া আছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন দেওয়া আছে 25,000 শেয়ার, তাহলে 10 টাকা করে হলে 2,50,000 টাকা। শেয়ার অধিহার দেওয়া আছে এখানে 30,000 সরাসরি দেওয়া আছে। সাধারণ সঞ্চিতি 40,000 টাকা, এটা দেওয়া আছে। অদাবিকৃত লভ্যাংশ 10,000 টাকা। তারপর আছে ঋণপত্র, এখানে 60,000 টাকা। প্রদেয় হিসাব দেওয়া আছে 50,000 টাকা। আর বিক্রয় আগের ক্রয়ের মতো ব্যাট সহ 4,60,000 টাকা। রক্ষিত আয় বিবরণের জের দেওয়া আছে এটা 40,000 টাকা। এই হচ্ছে আমাদেরই মোট দেওয়া আছে 9,40,000। এটা একটা ক্রেডিট পাস। তাহলে আমাদের একটা রেওয়া মিল আমরা এখানে দেখতে পাই। আর আমরা জানি আর্থিক অবস্থার বিবরণীর সময় কিছু সমন্বয় থাকে। তাহলে আমরা একটু সমন্বয়গুলো দেখি। সমন্বয়গুলো 1 নম্বরে সমন্বয় আছে সমাপনী মজুত পণ্য 96,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 6,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য যুক্ত আছে। অর্থাৎ এই 96,000 টাকার মধ্যে 6,000 টাকার আগুনে বিনষ্ট পণ্য, যে পণ্যটা আগুনে নষ্ট হয়ে গেছে, ওটা এখানে যুক্ত আছে। তাহলে আলটিমেটলি আমাদের সমাপনী মজুত পণ্য থেকে এই 6,000 টাকা বিয়োগ করে দেখাতে হবে। আর এই 6,000 টাকা যেহেতু আগুনে বিনষ্ট হয়ে গেছে, এটা আমরা ক্ষতি হিসাবে দেখাবো, কেননা এখানে বীমা কোম্পানির কোনো স্বীকৃতি পাওয়া যায়নি, এরকম কোনো কিছু বলা নেই। শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয় করে অবলম্বন করো। অর্থাৎ শেয়ার অধিহারে যে টাকাটা আছে, আমাদের যে শেয়ার অধিহার, এটা সুনামের সাথে অবলম্বন করতে হবে। সুনামের সাথে অবলম্বন করতে হবে মানে সম্পদ পাশে সুনাম থেকে এটা বাদ দিতে হবে, আর দায় পাশে শেয়ার অধিহার থেকে এত টাকা সমপরিমাণ টাকা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আলটিমেটলি আমাদের অধিহার, শেয়ার অধিহারটা শূন্য হয়ে যাবে। তারপরে আমাদের আছে সাধারণ সঞ্চিতি তহবিল। সাধারণ সঞ্চিতি বৃদ্ধি করে 50,000 টাকা করতে হবে। এখানে সাধারণ সঞ্চিতি আমাদের আছে 40,000 টাকা, এটাকে 50,000 টাকা করতে হবে, অর্থাৎ 10,000 টাকা আরও বাড়াতে হবে। আয়কর সঞ্চিতি 10,000 টাকা রাখতে হবে। অর্থাৎ আমাদের আয়কর সঞ্চিতি, এখানে কোনো আয়কর সঞ্চিতি নামে কোনো আইটেমস নেই, আমাদের নতুন করে আয়কর সঞ্চিতি রাখতে বলল 10,000 টাকা।
এখন আমাদের ক নম্বরের কাজগুলো হচ্ছে, করণীয়গুলো হচ্ছে ব্যাট চলতি হিসাব দেখাও। ব্যাট চলতি হিসাব দেখাতে বললো। আর চলতি বছরে মোট মুনাফা নির্ণয় করো। মোট মুনাফা নির্ণয় করব। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 2,59,000 টাকা ধরে 2020 সালের 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তার মানে আমার একটা আর্থিক অবস্থার বিবরণী সর্বশেষ তৈরি করতে হবে। তাহলে আমরা এখন একটা ব্যাট চলতি হিসাব করে দেখাই। এখানে আমরা একটা ব্যাট চলতি হিসাব দেখব। আমরা এখানে ব্যাট চলতি হিসাব করি। ব্যাট চলতি হিসাব নামে আমরা একটা ব্যাট চলতি হিসাব করতে বলছে, মানে ব্যাট চলতি হিসাবের একটা খতিয়ান করতে হবে ব্যাট চলতি হিসাবের। তাহলে আমাদের রেওয়া মিলের মধ্যে ব্যাট চলতি হিসাবের একটা জেড দেওয়া আছে। ওটা যেহেতু ডেবিট পাশে আসে আমরা লিখব ব্যালেন্স উদ্বৃত্ত লিখতে পারি, অথবা জেড আমরা লিখতে পারি ব্যালেন্স। ব্যালেন্স এটাকে আমরা সিডিও লিখতে পারি, সিডি বা ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্সও লেখা যায়। তাহলে ব্যালেন্স সিডি আমাদের দেওয়া ছিল ডেবিট পাশে, এখানে ডেবিটের ঘরে আমরা 30,000 টাকা সরাসরি বসিয়ে দেব। যেহেতু জেরের ঘরে দেওয়া ছিল, রেওয়া মিলে দেওয়া ছিল, এটা জেরের ঘরে, সরাসরি জেরের ঘরে বসবে। আসলে এখানে টাকা লিখতে পারি, ডেবিট আর ক্রেডিট টাকা। তাহলে এখানে আমাদের এটা দেওয়া ছিল। আর আমাদের বলা আছে ব্যাট সহ পণ্য ক্রয়। ব্যাট সহ পণ্য ক্রয় 2 লাখ, এখানে দেওয়া আছে 2,30,000 টাকা। ব্যাট সহ পণ্য ক্রয় 2,30,000 টাকা। তাহলে আমরা জানি যে যদি প্রশ্নের মধ্যে উল্লেখ না থাকে তাহলে সাধারণত ব্যাট 15% হারে ধরতে হয়। তাহলে 15% হারে যদি ধরি তাহলে আমাদের ব্যাট বের করতে হবে কিভাবে? ব্যাট বের করতে হবে এই ক্রয় টাকা যে আছে, যেহেতু ব্যাট সহ আছে, তার মানে কি এর মধ্যে ব্যাট যুক্ত আছে, এইখান থেকে আমাদের ব্যাটটা বের করতে হবে। ব্যাট কীভাবে বের করবো? এটাকে 15 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ। তাহলে 15 দিয়ে গুণ আর 115 দিয়ে যদি আমরা এটা ভাগ করি তাহলে এখানে এটা যদি আমরা এটা কেটে দেই হয় 2, তাহলে 2 আর 3টা শূন্য 2,000। 2,000কে 15 দিয়ে গুণ করলে বের হয় আমাদের 30,000। তার মানে আমরা ক্রয়ের ব্যাট আমরা পেলাম কত? ক্রয় ব্যাট আমাদের কত? ক্রয় ব্যাট আমাদের বের হলো 30,000 টাকা। যেহেতু এটা ক্রয় ডেবিট পাশে আছে, ব্যাটটাও ডেবিট পাশে বসবে। তাহলে এই ডেবিট আর এটাও ডেবিট যোগ হয়ে আমাদের এখানে হবে 60,000 টাকা। এখানে আমাদের 60,000 টাকা হয়। আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে মনে হয় 35,000 টাকা হবে। তাহলে আমাদের এটা 35,000 টাকা হবে, এখানে এই জিনিসটা 35,000 টাকা হবে। আচ্ছা যাই হোক, আমরা এখন দেখি এখানে 35,000 টাকা যদি হয়। আর বিক্রয় ব্যাট আমরা কীভাবে লিখবো? বিক্রয় ব্যাট, বিক্রয় ব্যাট, বিক্রয় ব্যাট আমরা কীভাবে বের করবো? এই যে বিক্রয় দেওয়া ছিল 4,60,000 টাকা, এটার উপরে একই নিয়মে যদি আমরা বের করি, এভাবে যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে এটা যদি আমরা একটু করে কাটি তাহলে আমাদের হয় 4 আর এখানে 3টা শূন্য, 3টা শূন্য, তাহলে 4 15 60, অর্থাৎ 60,000 টাকা। তাহলে বিক্রয় ব্যাট আমরা পেয়ে গেলাম। যেহেতু বিক্রয় ক্রেডিট পাশে আছে, বিক্রয় ব্যাটটা আমাদের ক্রেডিট পাশে বসবে। তাহলে এখানে 60,000 টাকা। এখন এটা থেকে যদি এটা যেহেতু এটা আছে আমাদের ডেবিটে আর এটা আছে আমাদের ক্রেডিটে, তাহলে আমরা খতিয়ান করার সময় এটা থেকে এটা বিয়োগ করে বসাবো। তাহলে আমাদের থাকতেছে 5,000 টাকা। এই তো আমাদের ব্যাট চলতি হিসাব হয়ে গেল। তাহলে আমরা ব্যাট চলতি হিসাবের জের পেয়ে গেলাম। এখানে ব্যাট চলতি হিসাবের জের আমাদের বের করা হয়ে গেল কত টাকা? 5,000 টাকা। আমরা ব্যাট চলতি হিসাবের জের আমরা পেয়ে গেলাম। এখন আমাদের বাকি অংশ যেটা আছে এটা আমরা এখন করব। তা হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণীর মধ্যে ক নম্বরে আমাদের বলছে চলতি বছরের মোট মুনাফা নির্ণয় করো। তাহলে আমরা এখন একটা মোট মুনাফা নির্ণয় করে দেখাবো। তাহলে মোট মুনাফা নির্ণয় করার সময় আমরা জানি যেহেতু এটা একটা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই জন্য এখানে বিক্রয় দিয়ে শুরু হবে। তাহলে আমরা লিখব বিক্রয়। বিক্রয়, তাহলে বিক্রয় আমাদের আছে এখানে 4,60,000 টাকা। 4,60,000 টাকা, এটা আমাদের প্রশ্নের মধ্যে আছে 4,60,000 টাকা। এখান থেকে বাদ যাবে কি? বাদ ব্যাট।
তাহলে ভ্যাট কত? ভ্যাট আমরা আগের মতোই আমরা যদি দেখাই, আমরা দেখিয়েছিলাম, তারপর আবার আমরা দেখি। এটাকে কি করতে হবে? 15 দিয়ে গুণ আর 115 দিয়ে ভাগ করে বের করতে হবে। তাহলে বের হয় আমাদের 60,000 টাকা। এই 60,000 টাকা বিয়োগ করলে যা থাকে তা হচ্ছে 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বিক্রয়। এখন আমাদের এখানে বাদ দিতে হবে, বাদ বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়টা আমরা বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয় আমাদের বের করতে হবে। তাহলে কীভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের করি আমরা? আমরা প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আমাদের এরিয়া মিলে দেওয়া ছিল। এখানে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া ছিল 40,000 টাকা। আমরা 40,000 টাকা সরাসরি এখানে বসিয়ে দিব। তারপরে আমাদের আছে কি? ক্রয় আছে। ক্রয় দেওয়া আছে এখানে, ক্রয় দেওয়া আছে 2,30,000 টাকা। এটা আমাদের দেওয়া আছে এখানে। এখান থেকে ক্রয় থেকে আবার বাদ যাবে, বাদ ভ্যাট। তাহলে ক্রয়ের উপর ভ্যাট আমরা আগের মতোই যদি বের করে দেখাই, এটাকে এখানে 15 আর নিচে 115 ভাগ করলে আমাদের বের হয়, আমরা বের করেছিলাম 30,000 টাকা। ওই 30,000 টাকা আমরা বিয়োগ করে লিখবো এখানে। তাহলে আমাদের 30,000 টাকা যদি বিয়োগ করি, আমাদের বের হয় কত টাকা? বের হয় 2 লাখ টাকা। তাহলে আমাদের এটা বের হলো 2 লাখ টাকা। এখন যদি আমাদের 2 লাখ টাকা বের হয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের ক্রয় টাকা। ক্রয় থেকে আমরা যে 2 লাখ টাকা ছিল, ওই 2 লাখ টাকা আমরা বের করলাম। এখন এখানে বাদ আগুনে বিনষ্ট পণ্য। আগুনে বিনষ্ট পণ্য ছিল আমাদের এখানে 6,000 টাকা। এখন এখানে প্রশ্ন হচ্ছে, এটা আমরা এখানে বাদ দিয়েও দেখাতে পারি, অথবা যদি সরাসরি দেখাই তাও দেখাতে পারি। তাহলে আমাদের এখানে বাদ দিয়ে দেখালে, আগুনে বিনষ্ট পণ্য যদি আমরা বাদ দিয়ে দেখাই, তাহলে এখানে আমাদের দাঁড়ায় 1,94,000 টাকা। এটা আমাদের ক্রয় গেল এটা। তারপরে আছে আমাদের কি? সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য আমাদের এখানে আছে, এখানে আমাদের যোগ করে দেখিয়ে দেই। যোগ করে দেখাইলে হয় 2,34,000। এটা হয় এটা। আর সমাপনী মজুদ পণ্য আমাদের বের হয় 96,000 টাকা দেয়া আছে। 96,000 টাকা যদি দেয়া থাকে, এটা করে বাদ লিখতে পারি। তারপরে আবার এইখানে আবার সমাপনী থেকে বাদ যাবে, বাদ আগুনে বিনষ্ট পণ্য। এটা আবার সমাপনী থেকে বাদ যাবে, বাদ দিলাম। তারপরে কত? এখানে থাকে 90,000। এই 90,000 বাদ দিয়ে যদি দিই আমরা, তাহলে আমাদের এখানে থাকতেছে 1,44,000। এই 1,44,000 যদি এটা থেকে বাদ দেই, যা হয় এটাই হচ্ছে 2,56,000। এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। এটাই হলো আমাদের মোট মুনাফা। তোমরা একটু যদি খেয়াল করো, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা যা পাই, এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। যেহেতু এখানে আমাদের আর কোনো আইটেমস নাই, এই জন্য শুধু ক্রয়, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, এগুলোই গেল। আর যেহেতু আমাদের বলছে এখানে মোট লাভ নির্ণয় করতে, এজন্য আমাদের বাকি অংশটা করার প্রয়োজন নাই। তাহলে আমাদের এখানে 4 লাখ থেকে 1,44,000 বাদ দিলে থাকে 2,56,000। এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। তাহলে আমাদের এটা ক নাম্বার, এটা আমাদের ক নাম্বার হয়ে গেছে। এটা ক নাম্বার, এটা ক নাম্বার ছিল। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে আমাদের এখানে বিক্রয় বসিয়ে দিয়েছি আমরা, ভ্যাট বাদ দিয়ে বসালাম। আর প্রারম্ভিক মজুদ পণ্য সরাসরি বসে গেছে। ক্রয়, এখান থেকে ভ্যাটটা বাদ হলো, ভ্যাটটা বাদ 30,000, তাহলে 2 লাখ। আগুনে বিনষ্ট পণ্য এখানে বাদ দিছি আমরা। এটা ইচ্ছা করলে পরেও বাদ দেওয়া যায়, আমরা এখানে বাদ দিয়ে দেখালাম। আগুনে বিনষ্ট পণ্য বাদ দিয়ে দিলে পরে যা থাকে
1,94,000, এটা হচ্ছে নিট ক্রয়ের পরিমাণ দেখাইলাম আমরা। আর সমাপনী মজুত পণ্য ওইখান থেকে আবার আগুনে বিনষ্ট পণ্য বাদ যাবে, কেন? যেহেতু এর সাথে অন্তর্ভুক্ত আছে, যুক্ত আছে, তাহলে বাদ দিলে থাকে আমাদের 90,000। তাহলে 90,000 আর এখানে 2,34,000, এর থেকে এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমাদের যা বের হয় এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে এই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যা হয় এটাই হচ্ছে আমাদের মোট মুনাফা। তাহলে আমরা মোট মুনাফাটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন গ নাম্বার যেটা আমাদের ছিল, গ নাম্বারটা ছিল কি আমাদের আর্থিক অবস্থার বিবরণী। আমরা আর্থিক অবস্থার বিবরণীটা তাহলে শুরু করি। এখন আমাদের ছিল সুনাম 1 লাখ টাকা, আর সমন্বয়ের মধ্যে বলা ছিল শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয় করে অবলোকন করতে হবে। তাহলে এখানে বাদ যাবে কি? বাদ হবে শেয়ার অধিহার। শেয়ার অধিহার, শেয়ার অধিহার আমাদের এখানে বাদ হবে। তাহলে শেয়ার অধিহারের পরিমাণ এই দেওয়া ছিল 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা সুনাম থেকে বিয়োগ করে লিখব। বিয়োগ করে লিখলে আমাদের হয় এখানে 70,000 টাকা। অর্থাৎ সুনাম বাদ দিলে আমাদের যা হয় তা হচ্ছে 70,000 টাকা। আর এখানে লিখতে হবে যন্ত্রপাতি, তারপরে হচ্ছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি আমাদের এখানে দেওয়া ছিল, যন্ত্রপাতি দেওয়া ছিল 2 লাখ টাকা। যেহেতু এর সাথে কোনো সমন্বয় নাই, এটা সরাসরি চলে যাবে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা চলে যদি যায় তাহলে আমাদের সবগুলো যোগ করলে যা হয় এটা হচ্ছে 2,70,000 টাকা হচ্ছে স্থায়ী সম্পদের পরিমাণ। ক নাম্বার আমরা লিখছিলাম স্থায়ী সম্পদ 1 নম্বরে। তারপরে আমাদের আছে কি বিনিয়োগ। বিনিয়োগ আমরা এখন বসে দেব। এখন আমাদের এখানে বিনিয়োগের পরিমাণ বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ লেখা যায়। দীর্ঘমেয়াদী বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ। তাহলে বিনিয়োগের মধ্যে, দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে কি আছে? বিনিয়োগের মধ্যে সরাসরি একটা বিনিয়োগই শুধু আছে, শুধু আছে বিনিয়োগ। বিনিয়োগ দেয়া আছে 2 লাখ টাকা। আমরা বিনিয়োগ 2 লাখ টাকা সরাসরি এখানে বসে দিই। এই যে আমাদের বিনিয়োগটা দেওয়া ছিল এখানে, এখানে যদি আমরা দেখি তাহলে বিনিয়োগ দেওয়া ছিল আমাদের এখানে 2 লাখ টাকা। আমরা বিনিয়োগ 2 লাখ টাকা বসিয়ে দিলাম। এখন আমাদের আছে কি চলতি সম্পদ। চলতি সম্পদ একই রকম, এটা আমাদের না দেখলেও হয়। তাহলে চলতি সম্পদ, চলতি সম্পদের মধ্যে আমাদের আছে প্রাপ্য হিসাব। চলতি সম্পদের আন্ডারে আছে কি প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব দেওয়া আছে আমাদের 1,20,000 টাকা। 1,20,000 টাকা আমরা সরাসরি বসিয়ে দিলাম প্রাপ্য হিসাব। তারপরে আমাদের আছে সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য থেকে আমাদের যে 6,000 টাকা আগুনে বিনষ্ট ছিল ওটা বিয়োগ করে দেখাতে হবে। সমাপনী মজুত পণ্য থেকে আমরা 6,000 টাকা আগুনে বিনষ্ট পণ্যটা বিয়োগ করে দেখাবো। যেহেতু সমন্বয়ের মধ্যে আমাদের ছিল সমাপনী মজুত পণ্যর সাথে 6,000 টাকা আগুনে বিনষ্ট যুক্ত আছে, তাহলে ওটা আমরা এখন বিয়োগ করে বসিয়ে দিলাম। বসালে আমাদের থাকে 90,000। তারপরে আমাদের আছে ভ্যাট চলতি হিসাব। ভ্যাট চলতি হিসাব, ভ্যাট চলতি হিসাব আমরা ক নম্বরে যখন করেছি তখন আমাদের ছিল 5,000 টাকা যে জেট ছিল ওইটা বসবে। আমাদের এখানে মনে রাখতে হবে তা হচ্ছে ভ্যাট চলতি হিসাব করার সময় আমাদের মনে রাখতে হবে যে ভ্যাট চলতি হিসাবের যে জেটটা আমাদের থাকে ওই জেটটাই আমাদের এখানে যায়। যে জেটটা আমাদের থাকে ভ্যাট চলতি হিসাব করার পরে ওইটাই আমাদের যায়। যদি ওটা ডেবিট পাশে হয় তাহলে সম্পদ পাশে যাবে, আর যদি ক্রেডিট পাশে হয় তাহলে দায় পাশে যাবে। এটা মনে রাখতে হবে। যদি আমাদের ডেবিট পাশে থাকে তাহলে সম্পদ পাশে যাবে, আর যদি ক্রেডিট পাশে থাকে তাহলে ওটা ডেবিট পাশে যাবে। এই হচ্ছে আমাদের এখানে মোট চলতি সম্পদের পরিমাণ। আমরা যেটা ছিল ওটা আমরা পেয়ে গেলাম। এখানে আমাদের আরেকটা জিনিস একটু ছিল, মিস্টেক ছিল, তা হচ্ছে বিমার ক্ষতিপূরণ ছিল। তাহলে বিমা ক্ষতিপূরণ, বিমা ক্ষতিপূরণ দেওয়া ছিল 4,000 টাকা।
এই 4000 টাকা আমরা এখানে লিখতে ভুলে গেছিলাম। এখানে আমরা একটু এর মধ্যে 1 নম্বরের মধ্যে ছিল বিমা ক্ষতিপূরণ। বিমা ক্ষতিপূরণ ছিল 4000 টাকা। ওই 4000 টাকা আমাদের সমাপনী মজুদ আগুনে বিনষ্ট পণ্যের সাথে যুক্ত ছিল, এই জন্য আমাদের এটা এখানে বসে দিতে হবে। তাহলে এখন যদি আমরা যোগ করি, এখানে আমাদের দাঁড়ায় কত? যোগফল দাঁড়ায় 2,19,000 টাকা। এখন আমরা এটা সবগুলো যোগ করে দিতে পারি। যোগ করে দিলে আমাদের দাঁড়ায় 6 লাখ, এখানে 6 লাখ আর হচ্ছে 70,89,000 টাকা। এটা হলো আমাদের মোট সম্পদের পরিমাণ, অর্থাৎ এটা আমরা পেয়ে গেলাম মোট সম্পদ আমরা পেয়ে গেলাম। তোমরা খেয়াল করে দেখো, এটা আমরা মোট সম্পদ পেয়ে গেলাম। তাহলে আমাদের পড়াশোনা মনে রাখতে হবে, তা হচ্ছে যখন আমরা আর্থিক অবস্থার বিবরণী করব, আমরা আগে সম্পদ দিয়েও শুরু করতে পারি, আগে দায় দিয়েও শুরু করতে পারি। যদি সম্পদ দিয়ে শুরু করি তাহলে স্থায়ী সম্পদ, তারপরে দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তারপর চলতি সম্পদ। তারপরে যদি অন্যান্য কোনো সম্পদ থাকে, অসমন্বয়কৃত সম্পদ যদি থাকে, ওটা আমাদের পরে যাবে। তাহলে আমাদের অসমন্বয়কৃত সম্পদ যেটা আছে ওটা এখানে নাই, এই জন্য আমরা ওটা দেখাইনি। তাহলে আমাদের কি হয়ে গেল? আমরা সম্পদ 5টা পেয়ে গেলাম। এখন আমাদের দায়ের পরিমাণগুলো দেখাই, তাহলে আমরা একটু মুছে আমরা দায়ের পরিমাণটা দেখাই দিই। আবার তোমরা একটু খেয়াল করবে, পরে আমরা দায়ের পরিমাণ দেখাবো। দায়ের মধ্যেও একই নিয়মে আমাদের করতে হবে। এখানে যেভাবে করলাম ঠিক একই নিয়মে আমাদের দায় দেখাতে হবে। কিভাবে দেখাতে হবে দায়? তাহলে দায়ের মধ্যে আমাদের প্রথমে দেখাতে হবে শেয়ার মূলধনের মধ্যে আছে প্রথমে আমরা লিখতে পারি অনুমোদিত মূলধন। প্রতিটি 10 টাকা হারে 4,000 শেয়ার। তাহলে আমাদের প্রতিটি যদি 10 টাকা হারে 4,000 শেয়ার হয়, তাহলে এখানে সরাসরি যাবে 4 লাখ টাকা, আর এটা আমাদের এখানে ক্লোজ করে দিতে হবে। তারপর আছে ইস্যুকৃত বিলিখিত ও তলবকৃত মূলধন। তাহলে তলবকৃত মূলধন সবগুলো মিলে কত করে আছে? প্রতিটি একই রকম, প্রতিটি 10 টাকা হারে এখানে আছে 2,500 শেয়ার, না 25,000 শেয়ার। তাহলে এখানে হয় 2,50,000 টাকা লিখে এটা আমরা ক্লোজ করে দেব। তারপরে হচ্ছে আমাদের আদায়কৃত মূলধন এখানে সরাসরি চলে যাবে 2,50,000 টাকা সরাসরি চলে যাবে। এটার মধ্যে আর কোনো ইষ্টি লেখার প্রয়োজন নাই, যেহেতু যত শেয়ার ছিল প্রশ্ন বলা ছিল যেটা, তা হচ্ছে 2,50,000 টাকা শেয়ার মূলধন, আমরা ওটা সরাসরি বসিয়ে দেব এখন আদায়কৃতর মধ্যে। তারপরে আমাদের আছে সঞ্চিতি ও উদ্বৃত্ত। এখন আমাদের আছে সঞ্চিতি ও উদ্বৃত্ত দেখাতে হবে। সঞ্চিতি ও উদ্বৃত্তর মধ্যে আমাদের আছে সাধারণ সঞ্চিতি। এখানে আছে সাধারণ সঞ্চিতি দেয়া ছিল প্রশ্নের মধ্যে 40,000 টাকা, এটা আমাদের দেয়া ছিল 40,000 টাকা প্রশ্ন দেওয়া ছিল। আর এর সাথে বলছে সমন্বয়ে বলা ছিল যে সাধারণ সঞ্চিতি বৃদ্ধি করে 50,000 টাকা করো, তাহলে আমাদের বৃদ্ধি করতে হবে 10,000 টাকা। তাহলে চলতি বছরের থেকে আমাদের যুক্ত করতে হবে, তাহলে সংযোজন করতে হবে। সংযোজন হচ্ছে 10,000 যোগ করলে আমাদের বের হয় 50,000, অর্থাৎ সাধারণ সঞ্চিত তহবিলে আমাদের রাখতে বলছে 50,000 টাকা। আমরা 50,000 টাকা রেখে দিলাম। এখন আমাদের আছে শেয়ার অধিহার।
শেয়ার অধিহার এখানে দেওয়া ছিল, এই যে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 30,000 টাকা। আমরা এই 30,000 টাকা এখানে বসে দিলাম। আর বাদ সুনাম, আমরা সুনাম থেকে শেয়ার অধিহারের টাকা বাদ দিয়েছিলাম। এখন অধিহার থেকে সুনাম বাদ যাবে, বাদ যাওয়ার পরে এখানে আর কিছু থাকবে না। তারপরে আমাদের আছে অন্তর্বর্তীকালীন লভ্যাংশের উদ্বৃত্ত, সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত দেওয়া ছিল, প্রশ্নের মধ্যে সরাসরি দেওয়া ছিল 2,59,000 টাকা। এখন 2,59,000 টাকা যদি থাকে, এখন এগুলো আমরা যদি সব যোগ করি তাহলে আমাদের বের হয় কত? 3,09,000। এখানে যাবে 3,09,000 টাকা। তাহলে 3,09,000 টাকা হচ্ছে আমাদের সঞ্চিতি ও উদ্বৃত্ত। সঞ্চিতি উদ্বৃত্তর পরে আমাদের যাবে দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় একটাই আছে, তা হচ্ছে ঋণপত্র। আমাদের প্রশ্ন দেওয়া ছিল এই যে ঋণপত্র 60,000 টাকা। দীর্ঘমেয়াদী দায়ে সরাসরি ঋণপত্র চলে যাবে, যেহেতু এর সাথে কোনো সমন্বয় বা কোনো আইটেমস নাই, সরাসরি চলে যাবে 60,000 টাকা। ঋণপত্র আমাদের যাবে 60,000 টাকা। তারপর আছে চলতি দায়। চলতি দায়ের মধ্যে আমাদের আছে অদাবিকৃত লভ্যাংশ। চলতি দায়ের মধ্যে আমাদের আছে অদাবিকৃত লভ্যাংশ, সরাসরি দেওয়া আছে 10,000 টাকা। প্রশ্নে দেওয়া ছিল এখানে 10,000 টাকা, এটা আমাদের সরাসরি চলে যাবে। তারপরে আছে আমাদের প্রদেয় হিসাব দেওয়া ছিল প্রশ্নে। প্রদেয় হিসাব প্রশ্ন দেওয়া ছিল এই যে এর মধ্যে রেওয়া মিলে, এই প্রদেয় হিসাবের 50,000 টাকা যাবে রেওয়া মিল থেকে। তারপরে আমাদের আরও ছিল আয়কর সঞ্চিতিটা ছিল সমন্বয়ের মধ্যে। সমন্বয়ের লাস্টের সমন্বয়ে বলা ছিল ওই আয়কর সঞ্চিতি 10,000 টাকা রাখতে বলছে, এই 10,000 টাকা আমাদের এখানে যাবে। তাহলে এখন যদি আমরা যোগ করি, আমাদের যোগফল দ্বারা এখানে 70,000 টাকা। এখন সবগুলো যদি যোগ করি তাহলে 3 লাখ, আর এখানে 5 লাখ, আর হচ্ছে 60 আর 50, 5 লাখ, 6 লাখ 10, আর হলো 9, 6 লাখ 19, আর 70, 6,89,000 টাকা। এটা হচ্ছে আমাদের মোট দায়ের পরিমাণ। মোট দায় আমরা পেয়ে গেলাম। তাহলে এভাবে আমরা একটা কি দেখলাম, আমরা একটা আর্থিক অবস্থার বিবরণী দেখলাম। আমাদের আর্থিক অবস্থার বিবরণীটা পূর্ণাঙ্গ অঙ্ক চেয়েছে, সাধারণত পূর্ণাঙ্গ অঙ্ক চায় না। সাধারণত দেখা যায় যে হয়তো 1 পার্ট চায় প্রশ্নের মধ্যে, যেহেতু 10 মার্কসের অঙ্ক 3টা পার্ট করতে হয়, এই জন্য অনেক সময় 1 পার্ট চেয়ে থাকে। যদি 1 পার্ট চায় তাহলে আমরা যে কোনো একটা পার্ট, যে পার্ট চাবে শুধু ওই অংশটাই করবো, লিখবো ঠিকই এরকমই। আর্থিক অবস্থার বিবরণী যা আছে লেখা ঠিকই। তিতাস কোম্পানি যেমন আছে, তিতাস কোম্পানি আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2000 যে সাল থাকে। যদি আমাদের দায় চায় তাহলে আমরা দায়টা, এখানে আমরা দায় লিখতে পারি, এখানে আমরা দায় ও মূলধন লিখতে পারি, দায় ও মূলধন। তাহলে আমাদের দায় ও মূলধন যদি হয়, তাহলে আমাদের দায় পাশটা যখন থাকবে তখন আমরা দায় পাশটা করবো, আর সম্পদ পাশটা যখন চাবে তখন আমরা শুধুমাত্র সম্পদগুলো নিয়ে কাজটা করবো। অর্থাৎ সম্পদগুলো প্রথমে আমরা লিখব, সম্পদগুলো লিখে সম্পদের যা আছে সবগুলো লিখে আমরা এটা আমাদের করে দেখাবো। তাহলে শিক্ষার্থীরা, আমাদের বেশি সময় মনে হয় নেই, আমরা আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা যদি পারি আরও 2-1টা অঙ্ক তোমাদের দেখার চেষ্টা করব। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত তোমরা যে যেখানে থাকবে ভালো থাকবে, সরকারি বিধিনিষেধ মেনে চলবে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।